হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বং মিস্ট্রি। তো তোমাদের সেকেন্ড সামিটিভ তো চলেই এলো। তো তোমরা প্রত্যেকেই ওয়েট করেছিলে এবং বলছিলে যে ম্যাডাম আমাদের লাইফ সায়েন্সের সেকেন্ড সামিটিভের আগে যদি কিছু একটা সাজেশন দিতেন তাহলে খুব ভালো হতো। তো আমি তোমাদের সুপ্রিয়া ম্যাম নিয়ে চলে এসেছি তোমাদের জন্য সেই ইম্পর্টেন্ট একটা ক্লাস, যেখানে আমরা তোমাদের যে সেকেন্ড সামিটিভের যে চ্যাপ্টারটা রয়েছে জৈবনিক প্রক্রিয়া, সেই জৈবনিক প্রক্রিয়ার আমরা সাজেশন বলতে পারো বা মোস্ট ইম্পর্টেন্ট কিছু আমরা কোশ্চেন এখানে কিন্তু আলোচনা করব। এবং অবশ্যই তোমরা এটা কিন্তু দেখে যাবে, পরীক্ষায় কিন্তু আসবেই আসবে। এই সাজেশনের উপরে তোমরা কিন্তু আর সাজেশন করতে যেও না, যে কোশ্চেনগুলো দেওয়া আছে এখানে আলোচনা করব আমরা, সেগুলো কিন্তু প্রত্যেকটাই তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোশ্চেন তোমরা কিন্তু দেখে যাবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো যাতে ভিডিওটা না লেন্দি হয়ে যায়, এই কারণে আমরা এটাকে দুটো ছোট টপিকে অর্থাৎ দুটো পার্টে ভাগ করছি। এরপরে প্রথম পার্টে আমরা সালোক সংশ্লেষ, খনিজ মৌল, পরিবহন, বাষ্পমোচন এবং শ্বসন, এই 5টে টপিক আমরা এখানে আলোচনা করব। নেক্সট যে আমাদের পার্ট আসবে সেখানে আমরা বাকি পার্টগুলো ওখানে কিন্তু আলোচনা করব। তো প্রথমে দেখো এখানে 2 নম্বরের যে কোশ্চেনগুলো রয়েছে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল রাখবে। এখানে যে 2 নম্বরের কোশ্চেনগুলো আছে এগুলো কিন্তু আবার 5-এ যে কোশ্চেন আসবে সেখানে কিন্তু আবার ওই পার্টের কোশ্চেন হিসেবেও চলে আসতে পারে। যেমন ধরো 3+2 কোশ্চেন আসে অনেক জায়গায়, বা 1+1+ এখানে 3 চলে আসতে পারে। এইরকম 2 নম্বরের যে কোশ্চেনগুলো এখানে 2 নম্বরের জন্যও ইম্পর্টেন্ট, আবার এটা কিন্তু 5 নম্বরের জন্যও ইম্পর্টেন্ট। এবং তোমরা তো শর্ট কোশ্চেন তো আমরা প্র্যাকটিস করেই নিয়েছো এখানে। তো দেখো প্রথম কোশ্চেন এখানে বলা রয়েছে যে উদ্ভিদ দেহকে সুস্থ রাখতে বাষ্পমোচনের 2টো ভূমিকা উল্লেখ করো। তো তোমরা জানো বাষ্পমোচন প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ কি করে, তার দেহে যতটা পরিমাণ জল তারা শোষণ করে। এরপরে দেখো অতিরিক্ত জল তো তার শরীরে যদি রাখো শরীর তো নষ্ট হয়ে যাবে, অর্থাৎ সেই পচনের হাত থেকে রক্ষা করার জন্য অতিরিক্ত জলটাকে বাষ্পমোচন হিসেবে বের করে দেয়। দ্বিতীয় পয়েন্ট তোমরা লিখতে পারো এখানে যে তাপমাত্রা নিয়ন্ত্রণে, এবং অবশ্যই এখানে কিন্তু তোমরা ছোট ছোট করে হেডিং দেবে, দিয়ে তাতে 1 লাইন বা 1.5 লাইন 2 লাইন করে কিন্তু ওখানে ব্যাখ্যা দেবে। তাহলে দেখো প্রথম কোশ্চেন আমাদের কিন্তু হয়ে গেল। দ্বিতীয় কোশ্চেন বলেছে ফটোলাইসিস বলতে কি বোঝো। এবারে দেখো আমরা জানি ফটো কথার অর্থ আলো, লাইসিস কথার অর্থ হচ্ছে ভেঙে যাও। অর্থাৎ আলোর উপস্থিতিতে যদি জলের বিশ্লেষণ যেটা হয় সেটাকেই বলা হয় কিনা ফটোলাইসিস। এবং এই যে জলের বিশ্লেষণ হচ্ছে, এই জলের বিশ্লেষণ হয়ে ওখান থেকে কি হচ্ছে, O2 তৈরি হয়। এবং ওই O2 তৈরি হওয়া মানে আমরা জানি একমাত্র ফটোসিনথেসিস পদ্ধতিতেই এই O2টা তৈরি হয়, এবং পরিবেশে যে অক্সিজেন এবং CO2-র যে ভারসাম্যটা রক্ষা হয় সেটা কিন্তু এই সালোক সংশ্লেষ পদ্ধতির মাধ্যমে কিন্তু হয়ে থাকে। তাহলে ফটোলাইসিস তো করলে, এবং এখানে অবশ্যই কিন্তু এই ফটোলাইসিসের যে সমীকরণ যেটা রয়েছে সেই সমীকরণটা কিন্তু অ্যাড করে দেবে তোমরা, ঠিক আছে। দ্বিতীয় দেখো 3 নম্বর বলেছে সালোক সংশ্লেষে ফটোফসফোরাইলেশনের গুরুত্ব আলোচনা করো। ফটোফসফোরাইলেশনে একটা লাইনে ব্যাখ্যা দেবে। আমরা জানি এডিপির সাথে অর্থাৎ অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে যদি একটা অজৈব ফসফেট যুক্ত হয় সেটাকে আমরা বলবো ফটোফসফোরাইলেশন। অর্থাৎ এই পদ্ধতির মাধ্যমে এটিপি তৈরি হচ্ছে। এই যে এটিপি তৈরি হচ্ছে, এক তো উদ্ভিদ এই এটিপিটাকে খাদ্যের মধ্যে কিন্তু যুক্ত করে জমা করে রাখছে, অর্থাৎ খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তি রূপে জমা করে রাখছে। দ্বিতীয়ত আমরা বলতে পারি এই এটিপিকেই ব্যবহার করেই কিন্তু উদ্ভিদ কিন্তু খাদ্য তৈরি করে, অর্থাৎ আমরা পড়েছি অন্ধকার দশা, সেই অন্ধকার দশায় কিন্তু এই এটিপিকে ব্যবহৃত করা হয়, ঠিক আছে। তাহলে 2টো পয়েন্ট এখানে কিন্তু অ্যাড করে নেবে। 4 নম্বর বলেছে সক্রিয় পরিবহন এবং নিষ্ক্রিয় পরিবহনের মধ্যে পার্থক্য লেখো। এখানে দেখো পার্থক্য যেটা বলেছে তোমাকে এখানে 4টা পার্থক্য দিয়ে দিয়েছে। এটাতে কি হয়, তোমাকে কিন্তু বিষয় তুলে দিতেও পারে। আমরা আগেও করিয়েছি যে পার্থক্য যখন করব আমরা প্রথমে বিষয় বলে পয়েন্ট করব একটা, তারপরে সক্রিয় পরিবহন নিষ্ক্রিয় পরিবহন ওরকম ভাবে 2টো পয়েন্ট করে নেব। তবে বিষয়ের ক্ষেত্রে আমরা জানি সক্রিয় পরিবহনের ক্ষেত্রে ঘনত্ব যেটা পার্থক্য বিষয় হিসেবে করতে পারি। সক্রিয়র ক্ষেত্রে কি হয়, ঘনত্বে মানে কম থেকে বেশির দিকে যাবে, নতিমাত্রার বিপরীত দিকে। আর নিষ্ক্রিয় পরিমাণে বেশি থেকে কমের দিকে যাবে। এখানে এটিপির প্রয়োজন হয়, নিষ্ক্রিয় পরিবহনে এটিপির প্রয়োজন হয় না। এখানে বাহক প্রোটিনের প্রয়োজন হয়, নিষ্ক্রিয় পরিমাণে বাহক প্রোটিন প্রয়োজন হয় না। এখানে বিভিন্ন ধরনের সায়ানাইড যে বিষ এটা প্রভাব ফেলে, নিষ্ক্রিয় পরিবহনে কিন্তু ওই রকম বিষের কিন্তু কোনো রকম কোনো প্রভাব নেই, ঠিক আছে। এটা হয়ে গেল। নেক্সট হচ্ছে দেখো অবনমন। অবনমন বা উইল্টিংটা কি, উদ্ভিদ বাষ্পমোচন প্রক্রিয়ার সময় ওরা কি করে, মূলরোমের মাধ্যমে যতটা পরিমাণ উদ্ভিদ জল গ্রহণ করে তার থেকে ওই অতটা পরিমাণ তারা জলটাকে শরীরের মধ্যে না সঞ্চিত রেখে পাতায় উপস্থিত যে পত্ররন্ধ্র রয়েছে সেই পত্ররন্ধ্রের মাধ্যমে দেহের বাইরে বের করে দেয়। এবারে জল শোষণের ওই পদ্ধতিটাকে বলেছে বাষ্পমোচন। এবারে জল শোষণের তুলনায় যদি বাষ্পমোচনের হার বেশি হয়ে যায় তখনই কি হয়ে যাবে, উদ্ভিদের যে গাছের পাতাগুলো রয়েছে, গাছের যে পাতা এগুলো হচ্ছে নেতিয়ে পড়ে। এই নেতিয়ে পড়াটা গাছের এটাকেই বলা হচ্ছে উইল্টিং। তোমরা দেখবে গ্রীষ্মকালে এরকম দুপুর বেলায় কি হয়, উদ্ভিদের দেহে জল
শোষণের থেকে বাষ্পমোচনটা বেশি হয়ে যায়, এর জন্য গাছ হচ্ছে নেতিয়ে পড়ে। আবার যেই বিকেল হয়ে যাবে, তাপমাত্রা একটু কমে যাবে, তখন কিন্তু আবার কিন্তু গাছটা কিন্তু সতেজ হয়ে যাবে। এরপরে চলে আসবো অভিস্রবণের দুটি গুরুত্ব আলোচনা করো। অভিস্রবণের ক্ষেত্রে আমরা দেখেছি অভিস্রবণ কি করে, অভিস্রবণ পদ্ধতির মাধ্যমে উদ্ভিদ এক তো হচ্ছে জল শোষণ করে, দ্বিতীয়ত একটা কোষ থেকে আরেকটা কোষের মধ্যে পুষ্টির আদান প্রদানও কিন্তু ঘটে এই অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে। 7 নম্বর বলেছে সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলে কেন। আমরা জানি সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, এখানে জারণ প্রক্রিয়া এবং বিজারণ প্রক্রিয়া দুটো একই সাথে চলে বলে এই কারণে সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে জারণ এবং বিজারণ প্রক্রিয়া কিন্তু বলা হয়ে থাকে। এবং অবশ্যই তোমরা এখানে কিন্তু সমীকরণটা অ্যাড করে দেবে, সালোক সংশ্লেষকে কেন জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয় এই কোশ্চেনের ক্ষেত্রে। এবং সমীকরণের ক্ষেত্রে দেখাবে যে H2O যেটা রয়েছে সেটা জারিত হয়ে O2 তৈরি হয়, এটা জারণ। আর এখানে CO2 যেটা রয়েছে সেটা বিজারিত হয়ে গ্লুকোজ তৈরি হচ্ছে, সেটা হচ্ছে বিজারণ। এই কারণে সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয়। ঠিক আছে, তাহলে দেখো এটা হয়ে গেল 7-এর দাগ। এরপর চলে আসবো 8-এর দাগ। বাষ্পমোচন হার নিয়ন্ত্রণকারী 4টি বহিঃপ্রভাবকের নাম লেখো। এই কোশ্চেনটা তোমাকে এরকম 4টে বহিঃপ্রভাবকের নাম তোমাকে নিজেকে লিখতে দিতে পারে, বা তোমাকে বলেই দেবে বহিঃপ্রভাবক গুলো। ধরো তোমাকে বলে দিল তাপমাত্রা বা আর্দ্রতা, বা বলে দিল বায়ু প্রবাহ, এরকম কিন্তু বলে দিতে পারে। তো দেখো আমি এখানে বলেই দিলাম বাষ্পমোচনের হার নিয়ন্ত্রণকারী বহিঃপ্রভাবকের নাম একটা হচ্ছে তাপমাত্রা হতে পারে, বায়ু প্রবাহ হতে পারে, বৃষ্টিপাত, আলো সূর্যালোকের পরিমাণ হতে পারে, আর আর্দ্রতা হতে পারে। এগুলো সবই হচ্ছে বহিঃপ্রভাবক, অর্থাৎ একটা দেহের বাইরের থেকে যা কিছু রয়েছে যেটা কন্ট্রোল করছে বাষ্পমোচনটাকে, সেটাকে বলা হয় বহিঃপ্রভাবক। ঠিক আছে, তাহলে দেখো এখানে বহিঃপ্রভাবক হয়ে গেল, যার মাধ্যমে বাষ্পমোচনটা কিন্তু কন্ট্রোল হয়। নেক্সট কোশ্চেন দেখো এখানে বলেছে বাষ্পমোচনের সঙ্গে তাপমাত্রা এবং পাতার গঠনের সম্পর্ক। দেখো সেম একই রকম এই কোশ্চেনটাই কিন্তু ঘুরিয়ে করে এরকম ভাবে দিয়ে দিতে পারে যে বাষ্পমোচনের সঙ্গে তাপমাত্রা এবং পাতার গঠন। তাপমাত্রা যত বাড়ে আর্দ্রতা কমে, বাষ্পমোচনের হার বেশি হয়। পাতার গঠন, যদি পাতার ক্ষেত্রফল বাড়ে পত্রন্তের সংখ্যা বাড়বে, ফলে বাষ্পমোচনের পরিমাণ কিন্তু বেশি হবে। বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া, উক্তিটির তাৎপর্য লিখো। দেখো এখানে এক তো বাষ্পমোচনের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রভাব একটা করবে, একটা হেডিং করবে ক্ষতিকারক প্রভাব। এই কারণে বিজ্ঞানী কার্টিস প্রথমেই বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলেছে, সেটা কিন্তু ব্যাখ্যা করো। দেখো এই কোশ্চেনটাও কিন্তু 2 নম্বরেও আসতে পারে, বা 5-এ কিন্তু ওখানে এরকম ভাঙা কোশ্চেন হিসেবে, মানে 3 নাম্বার কোশ্চেন হিসেবেও কিন্তু দিয়ে দিতে পারে। ঠিক আছে, এরপরে চলে আসবো 11 দাগেরটা। এটিপির পুরো নাম কি? এটিপির পুরো নাম আমরা জানি অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটিপি থেকে এটিপি উৎপন্ন হতে কোন উৎসেচক প্রয়োজন হয় এটাও আমরা জানি, এটিপি সিনথেটেজ। এই এটিপি সিনথেটেজ নয়, এটিপি সিনথেজ। এই এটিপি সিনথেজ কি করবে, এডিপি থেকে এটিপি কিন্তু তৈরি করতে সাহায্য করে। তাহলে এটা লিখে দিচ্ছি এখানে এটিপি সিনথেজ। ঠিক আছে, 12 তারিখটা দেখো উদ্ভিদ দেহে অপরিহার্য খনিজ পদার্থের 3টি সাধারণ কাজ। অপরিহার্য খনিজ পদার্থ যেগুলো হচ্ছে উদ্ভিদের দেহ গঠনের জন্য কিন্তু কাজে লাগে, একটা হচ্ছে আমরা তাহলে পড়ে নেব প্রথম পয়েন্ট হিসেবে যে প্রোটোপ্লাজম গঠন। 2 নম্বর আমরা পড়ে নেব উৎসেচকের কার্যকারিতা নিয়ন্ত্রণ। 3 নম্বর হচ্ছে কি না আমরা বলতে পারি কিনা অভিস্রাবণের ভারসাম্য রক্ষা। ঠিক আছে, আরো অনেক পয়েন্ট রয়েছে, সেগুলো একটু দেখে নেবে এখানে। আর 13 তারিখটা দেখো বলেছে ক্রেবস চক্রকে সমচিতি বিপাক বলা হয় কেন। আমরা জানি ক্রেবস চক্র বলা মানে সেটাই হচ্ছে টিসিএ সাইকেল। এবারে সমচিতি বিপাক বলা মানে এখানে উপচিতি ও অপচিতি এই 2 ধরনেরই বিপাক কিন্তু এখানে কিন্তু ঘটে থাকে। এই কারণে এটাকে বলা হয়, ক্রেবস চক্রকে বলা হয় সমচিতি বিপাক। এবারে দেখো উপচিতি এবং অপচিতি, আমরা জানি ক্রেবস চক্রের মাধ্যমে এখানে বিভিন্ন ধরনের যে ফ্যাটি অ্যাসিড যেগুলো তৈরি হয় এগুলো ভেঙে শক্তি তৈরি হচ্ছে, তাই দেখো এটা অপচিতি বিপাক। আবার এই যে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড তৈরি হয়, ওটাও তো একটা ইন্টারমিডিয়েট একটা যৌগ। ওই আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড পরবর্তীকালে অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে সাহায্য করে। আমরা জানি কোনো কিছু যখন একটা গঠনে সাহায্য করে সেটাকে বলা হয় উপচিতি, আর যদি ভাঙনে সাহায্য করে সেটাকে বলা হয় অপচিতি। তো ক্রেবস চক্রের মধ্যবর্তী পদার্থগুলো ভাঙনেও সাহায্য করছে আবার গঠনেও সাহায্য করছে, এই কারণে ক্রেবস চক্রকে বলা হয় সমচিতি বিপাক। অর্থাৎ এখানে উপচিতি এবং অপচিতি 2 ধরনের বিপাকই কিন্তু লক্ষ্য করা যায়। নেক্সট চলে আসবো দেখো 14 দাগের কোশ্চেনটা, ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলা হয় কেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে কিন্তু দেখে যাবে ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলা হয় কেন। 2 নম্বরে কিন্তু এটা দিতে পারে। আমরা জানি ক্রেবস চক্রে প্রথম যে উৎপন্ন যৌগ সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিডে 3টে
কার্বক্সিল গ্রুপ থাকে বলে ক্রেবস চক্রকে TCA বা যেটাকে বলা হয় ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। ঠিক আছে, ভালো করে কিন্তু খেয়াল রাখবে। গ্লাইকোলাইসিসকে কেন ইএমপি পাথওয়ে বলা হয়? আমরা জানি ইএমপি পাথওয়ে বলার কারণই হচ্ছে তিনজন সায়েন্টিস্ট, এমডেন, মেয়ারহফ এবং পার্নেস, এই তিনজন সায়েন্টিস্ট মিলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা পর্যবেক্ষণ করেন এবং বর্ণনা করেন। এই কারণে গ্লাইকোলাইসিসকে বলা হয় ইএমপি পাথওয়ে। বোঝা গেছে তো? তাহলে দেখো আমরা কিন্তু 2 নম্বরের কোশ্চেন গুলো কিন্তু দেখে নিলাম ভালো করে। প্রত্যেকটা কোশ্চেন আমি কিন্তু আরো একবার দেখিয়ে দিচ্ছি এখানে। দেখো এখানে আমাদের 2 নম্বরের 1 থেকে প্রায় 15টা পর্যন্ত কোশ্চেন রয়েছে, ভালো করে কিন্তু কোশ্চেন গুলো দেখবে। এখন আমাদের রয়েছে, হয় তোমার এটা 3 নম্বরে দিয়ে দিতে পারে বা 5 নাম্বার। এবার বলবে ম্যাডাম 3 নম্বরের কোশ্চেন কোথায় আছে? 5 নম্বরের যে ভাঙা কোশ্চেন সেখানেই কিন্তু দিতে পারে। তো প্রথম দেখো এখানে বলেছে সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া দশার ঘটনাবলীগুলি উল্লেখ করো। এটা বলা মানেই সালোক সংশ্লেষের অন্ধকার দশা বলা মানেই এটা হয়ে যাচ্ছে C3 সাইকেল। এবারে C3 সাইকেলে তোমরা পড়েছিলে 5টে ধাপ। একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড স্থিতিকরণ, পিজি এর উৎপাদন, পিজি এর বিজারণ, আরইউবিপির পুনরুৎপাদন এবং আরেকটা হচ্ছে খাদ্য তৈরি। এই যে 5টে পদ্ধতি, 5টে পদ্ধতির ধাপ পয়েন্ট করে করে ব্যাখ্যা করবে এবং অবশ্যই এখানে সাইকেলটা অর্থাৎ রেখাচিত্রটা কিন্তু করবে। রেখাচিত্র না বলে আমরা বলতে পারি যে C3 সাইকেল যেটা, ওই সাইকেলটা কিন্তু এখানে কিন্তু করে দেখাবো। ঠিক আছে, ভালো করে কিন্তু এটা দেখবে। আমাদের উৎসেচক গুলো এখানে দরকার নেই, শুধুমাত্র এখানে একটা উৎসেচক মনে রাখতে হয়, যেটা হচ্ছে রুবিস্কো। তোমাদের যখন শর্ট কোশ্চেন প্র্যাকটিস করানো হয়েছে তখন কিন্তু ওটা বলা হয়েছে, ওই রুবিস্কো এনজাইমটা মনে রাখলেই হবে, বাকিটা তোমরা একটু দেখে নেবে। এরপরে চলে আসবো, দেখো 2 নম্বরে বলেছে সালোক সংশ্লেষের আলোক দশায় কি কি পদার্থ উৎপন্ন হয়। আমরা দেখেছি সালোক সংশ্লেষের আলোক দশা বলা মানে যেটাকে আমরা বলছি জেড স্কিম। ওই জেড স্কিমে অক্সিজেন তৈরি হচ্ছে, এটিপি তৈরি হয়, NADPH তৈরি হয়। এই 3টে জিনিস উপাদান কিন্তু এখানে তৈরি হয়। আর বলেছে দেখো অন্ধকার দশায় প্রথম উৎপন্ন স্থায়ী যৌগের নাম, এটা তো তোমরা জানো, ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবং যৌগটি কিভাবে তৈরি হয়, দেখো C3 সাইকেল করছো, ওটাকেই কিন্তু ঘুরিয়ে আবার এখানে কিন্তু দিয়ে দিতে পারে এরকম ভাবে যে যৌগটা কিভাবে তৈরি হয় C3 সাইকেল ফসফোগ্লিসারিক অ্যাসিডে। তো আমরা জানি প্রথমে হচ্ছে CO2 স্থিতিকরণ, যেই আরইউবিপির সাথে CO2 যুক্ত হবে ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হবে, যেটা 3 কার্বন বিশিষ্ট একটা যৌগ। তাহলে এইভাবে তৈরি হলো এবং অবশ্যই সেখানে কিন্তু সমীকরণটা কিন্তু দিয়ে দেবে যে কিভাবে এটা ঘটছে। ঠিক আছে, পুরো সাইকেলটা দরকার নেই, জাস্ট আরইউবিপি থেকে কিভাবে পিজিএ তৈরি হচ্ছে ওই সমীকরণটা দিয়ে দেবে এখানে। আরইউবিপি থেকে কিভাবে এখানে পিজিএ তৈরি হচ্ছে সেই পিজিএ সমীকরণটা কিন্তু এখানে দিয়ে দেবে। রসের উৎস সম্পর্কে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে কিন্তু দেখে যাবে। রসের উৎস সম্পর্কিত ডিকশন এবং জলির মতবাদটি ব্যাখ্যা করো, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা কিন্তু দেখে যাবে। আর ব্যাপন এবং অভিস্রবণের মধ্যে দুটো পার্থক্য আমরা জানি, ব্যাপন এবং অভিস্রবণের মধ্যে, অর্থাৎ ব্যাপনে অর্ধবেদ্য পর্দার প্রয়োজন হয় না, অভিস্রবণে অর্ধবেদ্য পর্দার প্রয়োজন হয়। ব্যাপনের ক্ষেত্রে কি হবে, বেশি থেকে কম ঘনত্বের দিকে যায়, অভিস্রবণে কম থেকে বেশি ঘনত্বের দিকে কিন্তু দ্রাবক অণুগুলো কিন্তু চলাচল করে। আর নেক্সট আমরা দেখে নেব পরিবেশে O2 CO2 ভারসাম্য কিভাবে বজায় থাকে। আমরা জানি বাষ্পমোচন যে প্রক্রিয়াটা হয়, এই বাষ্পমোচন প্রক্রিয়ার মাধ্যমে বাষ্পমোচন শুধু বলবো না, এটা আমরা বলতে পারি যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন তৈরি হচ্ছে জলটা ভেঙে, এই অক্সিজেন পরিবেশে মিশছে। উদ্ভিদ আবার সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সময় বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করে খাদ্য তৈরি হচ্ছে। তাহলে এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডটাকে নিচ্ছে পরিবেশ থেকে এবং অক্সিজেনকে বাইরে ছেড়ে দিচ্ছে। এইভাবে বাতাসে O2 এবং CO2 ভারসাম্য রক্ষা করে উদ্ভিদেরা থ্রু সালোক সংশ্লেষ পদ্ধতির মাধ্যমে কিন্তু। ঠিক আছে, নেক্সট দেখো এখানে একটা বলেছে রক্ষী কোষ কাকে বলে। তো আমরা জানি উদ্ভিদের পাতার মধ্যে এক ধরনের বিশেষ কোষ থাকে, এই যে দেখো ডাম্বেল আকৃতির যে কোষ থাকে, এই ডাম্বেল আকৃতির যে কোষগুলো এটাকেই বলা হচ্ছে রক্ষী কোষ। এই রক্ষী কোষ কি করে, একটা পত্ররন্ধ্র, পুরোটাকে বলা হচ্ছে পত্ররন্ধ্র, দেখো এইটাকে বলা হচ্ছে পত্ররন্ধ্র, এপিডার্মাল সেল পুরোটাকে পত্ররন্ধ্র বলে, এটা ছিদ্র। এই রক্ষী কোষ পত্ররন্ধ্রটা বন্ধ খুলবে না বন্ধ হবে, এটাকে কিন্তু রক্ষী কোষই কিন্তু কন্ট্রোল করে। বোঝা গেছে? তাহলে রক্ষী কোষ কাকে বলে এবং অবশ্যই কাজটা কিন্তু ওখানে 1 নাম্বার পয়েন্ট করে কিন্তু অ্যাড করে দেবে। আর তাহলে দেখো আমাদের কিন্তু এই বড় কোশ্চেন হিসেবে আমরা এখানে আরেকটা দেখে নেব, গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি শব্দ ছকের মাধ্যমে করো বা ক্রেবস চক্র। এই দুটোর মধ্যে কিন্তু ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট কিন্তু গ্লাইকোলাইসিস, ভালো করে এটা কিন্তু দেখে যাবে, শব্দ ছকটা দেখে যাবে। একটা হচ্ছে তোমার শক্তি ব্যয়কারী দশা, একটা শক্তি উৎপাদনকারী দশা, এইটা দেখলেই হবে, মানে করে যাবে আর কি। আর সবাদ শোষণ এবং অবাধ শোষণের মধ্যে 3টি পার্থক্য এবং সন্ধানের 2টি অর্থনৈতিক গুরুত্ব,
এগুলো কিন্তু একটু দেখে নেবে। আর এখানে বলে রাখি আমাদের 5 নম্বরের যে কোশ্চেনগুলো আর কি আসে, একটু খেয়াল রাখবে, দুটো ছবি আসবে, একটা হার্ট মানে ব্লাডের থেকে অর্থাৎ হৃৎপিণ্ড থেকে একটা আসবে, একটা কিডনি থেকে আসবে। মানে কিডনির ছবি, হার্টের ছবি, এই দুটো আসবে। হৃৎপিণ্ড এবং নেফ্রনের ছবি, এই দুটো ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসবে এই দুটো। তো যে কোনো একটা করতে হবে। ছবি এরকম দুটো কোশ্চেন পড়বে, যে কোনো একটা করতে হবে। তাহলে দেখো এখানে একটু বলে রাখি, তাহলে ছবি পড়বে দুটো, 1 2, তাহলে যে কোনো একটা করতে হবে, যে কোনো একটি, ঠিক আছে। আর বাকি দেখো প্ল্যান্টেড যে দিকটা, আমরা প্রথম পোর্শনটা সালোক সংশ্লেষ, বাষ্পমোচন, খনিজ মৌল, এই জায়গাটা থেকে একটা কোশ্চেন আসতে পারে, বড় কোশ্চেন। তোমার ইম্পর্টেন্ট বেশি, যেমন ডিকসন জলি যে রসের উৎস, তো ওটা করে রাখবে। আর সালোক সংশ্লেষের এখানে C3, এটা একটু ভালো করে রাখবে, বেশি ইম্পর্টেন্ট হিসেবে আর কি। তো এখানে এরকম দেয়। এর সাথে সাথে তোমার ওই পুষ্টিটা এর সাথে দিয়ে দিতে পারে। আর তোমার ওদিকে রক্ত, এর পরের আমাদের যে পার্ট রয়েছে সেখানে আমরা দেখাবো বাকিগুলো, রক্ত, ওখান থেকে কিন্তু আবার দুটো অল্টারনেটিভ কিন্তু দিতে পারে। তাহলে দেখো এখানে ছবি তো আমাদের এই পোর্শনটাই নেই ছবি, তাই আমরা শুধুমাত্র এই যে আমাদের লেখা যে কোশ্চেন গুলো রয়েছে, লেখা কোশ্চেন গুলো কিন্তু করে নেব। তোমরা যারা আমাদের ইউটিউবের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কথাটা বলে রাখি, তোমরা অনেকেই বলো যে ম্যাডাম যেটা পড়াচ্ছেন সেটার পিডিএফটা কোথায় পাবো। তো তোমরা প্রত্যেকে প্লে স্টোরে গিয়ে আমাদের বংমিস্ট্রি যে অ্যাপটা রয়েছে সেটা ডাউনলোড করবে। ওখানে তোমাদের ফোন নাম্বার দিয়ে লগ ইন করলেই দেখবে এরকম একটা স্ক্রিন পেয়ে যাবে। এখানে দীপ্তি ব্যাচ যেটা রয়েছে, এরপরে এখানে কমিউনিটিতে চলে যাবে। কমিউনিটিতে যাওয়ার পর দেখবে এরকম একটা স্ক্রিন চলে আসবে। এখানে তোমরা ক্লাস 9-এর এই যে ফ্রি ক্লাস 9 স্টুডেন্ট গ্রুপ, এখানে ক্লিক করলে এরকম ভাবে একটা স্ক্রিন পেয়ে যাবে। এখানে জয়েন দ্য গ্রুপ অপশনটা আসবে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে জয়েন নাও একটা স্ক্রিনে দেখা যাবে। যেই জয়েন নাও অপশনটাতে ক্লিক করবে তোমরা কিন্তু আমাদের ফ্রি কমিউনিটিতে কিন্তু যুক্ত হয়ে যাবে। তো আমাদের যে ইউটিউবে যে ক্লাসগুলো হয়, এই ক্লাসে সমস্ত পিডিএফ আমরা কিন্তু এই আমাদের কমিউনিটি যেটা রয়েছে ফ্রি ক্লাসের কমিউনিটি, এই কমিউনিটি কিন্তু আমরা দিয়ে রাখি। তো তোমরা ওখান থেকে কিন্তু দেখে নিতে পারো। এবং অবশ্যই আমাদের ক্লাস যদি ভালো লাগে, তোমরা আমাদের যে ক্লাসের যে হেল্পলাইন নম্বর রয়েছে, দেখো এই হেল্পলাইন নম্বরে তোমরা কিন্তু কল করে আমাদের কোর্সের ডিটেল সম্বন্ধে কিন্তু জেনে নিতে পারো। আর অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে তোমরা কিন্তু ওটা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো, আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।